দীর্ঘ 500 বছর সংঘাতের পর অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কোটি কোটি ভক্তের প্রতীক্ষার অবসান। তাই তো ছুটে আসা অযোধ্যা ধামে, ঘুরে দেখা হনুমানগড়ি, দশরথ মহল, কনক ভবন, রামকে প্যারি, এছাড়াও সরজু নদীতে নৌকা ভ্রমণ, সন্ধ্যা আরতি। জয় শ্রীরাম। এখন আমি রয়েছি শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যাতে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমি জম্বুতা এক্সপ্রেস করে কলকাতা থেকে অযোধ্যা এসে পৌঁছেছি। আর আজকে সারাদিন অযোধ্যাতে থাকবো, পুরো অযোধ্যা ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন এখন বেরিয়ে পড়ি অযোধ্যা ধাম দর্শন করতে। প্রত্যেকটা মন্দির যেহেতু কাছে কাছে রয়েছে, হেঁটে হেঁটেই পুরো ঘুরে নেওয়া সম্ভব। তো আমিও হেঁটে হেঁটে সব ঘুরে দেখব। অযোধ্যা ধাম স্টেশন থেকে এসে এই যে রাস্তাটা, মেন রাস্তা, এখান থেকে ডান দিকে চলে যেতে হবে। রাস্তার পাশে পরপর রয়েছে ধর্মশালা, এদিকে ডান দিকে রয়েছে বিড়লা ধর্মশালা। এই হচ্ছে রাম মন্দিরে যাওয়ার লাইন। এখনই কিন্তু প্রচুর লাইন পড়েছে। जय जय श्री राम, जय जय श्री राम। कहना चाहते हो महाराज? जय श्री राम। हम अयोध्या नगरी में श्री राम जन्मभूमि पर जोधपुर राजस्थान से आए हुए हैं। जय जय श्री राम, जय श्री राम। রাম মন্দিরের মেন প্রবেশ পথ এইটা, এখান দিয়ে আমরা এখন ভেতরে যাব। এদিক দিয়ে সবাই প্রবেশ করছে, আমরাও এদিক দিয়ে প্রবেশ করব। ক্যামেরা ভেতরে নিয়ে যাওয়া যাবে না, সামনে লকার রয়েছে, সেই লকার রুমে ক্যামেরা বা মোবাইল সব কিছু জমা রেখে তারপরে ভেতরে যেতে হবে। ক্যামেরা নিয়ে যাব যতদূর যাওয়া যায়, তারপরে যেখানে জমা রাখার, যেখানে লকার রুম আছে সেখানে রেখে তারপরে আমরা ভেতরে যাব রামলালার দর্শন করতে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এক হি নারা এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মন্দির যাওয়ার মেন প্রবেশ পথ হচ্ছে এটা। আর নিচে কিন্তু দারুণভাবে কার্পেট দেওয়া হয়েছে, পুরো কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। আছে প্রচুর সিকিউরিটির ব্যবস্থা, সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো প্রবেশ পথটাকে। নিরাপত্তার কোনো অভাব নেই এই রাম মন্দির চত্বরে। মাঝখান দিয়ে প্রবেশ পথ, আর বাঁদিকে আর ডান দিক দিয়ে যারা বেরিয়ে আসছে তাদের জন্য রাস্তা রয়েছে বাঁদিকে আর ডান দিকে। আর এই হচ্ছে রাম মন্দির। এর ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না, তাই ভিডিওটা এখান থেকে করে আপনাদের দেখাচ্ছি। মন্দির যাওয়ার এখানে এই হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা। এখানে হচ্ছে ব্যাগ সিকিউরিটি চেকিং। এখান দিয়ে সিকিউরিটি চেকিং সেরে ভেতরে প্রবেশ করে এবারে যেতে হবে এইদিকে। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। আর এইদিকে লকার রুম আমরা দেখবো, লকার রুমে মোবাইল জমা করব। এখানে রয়েছে সব জুতো রাখার ব্যবস্থা, প্রচুর রয়েছে এরকম জুতো রাখা যায়। তো আমার জুতোটাও রেখে দিলাম, এই ধরনের একটা টোকেন দেওয়া হলো এখান থেকে। আর এখানে প্রচুর জুতো রাখার ব্যবস্থা আছে, একদম ফ্রিতে বিনামূল্যে জুতো রেখে তারপরে আপনারা লকার রুম আছে, লকার রুমে আপনাদের ব্যাগ, মোবাইল এগুলো জমা করতে হবে। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, যেসব দর্শনার্থী আসবে তারা এখানে কিন্তু বসতে পারবে। এই বিল্ডিংয়ের ভেতরে রয়েছে লকার রুম, প্রচুর লকার রুম রয়েছে। এখানে আপনাদের মোবাইল এবং ক্যামেরা বা ব্যাগ থাকলে সেগুলো জমা করতে হবে। যে লকার রুম, এখানে দেখলাম 14টা মতো কাউন্টার আছে। এই লকার রুমে আপনারা আপনাদের ব্যাগ, মোবাইল, ক্যামেরা এগুলো আপনারা এখানে জমা করতে পারবেন। শুধুমাত্র আপনাদের কাছে টাকার ব্যাগটা আপনারা কাছে রাখতে পারবেন। লকার রুম থেকে প্রায় 300 মিটার হেঁটে আপনাকে পৌঁছাতে হবে মূল মন্দিরে। কোনো রকম মোবাইল বা ক্যামেরা নিয়ে মন্দিরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে বিশেষ অনুমতি পেলে মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যায়।
রাম মন্দির উদ্বোধনের পর যথেষ্ট ভিড় থাকা সত্ত্বেও খুব শান্তিপূর্ণভাবে রামলালা দর্শন করা যাচ্ছে। তবে পুজো দেবার কোনো ব্যবস্থা এখনও নেই। বর্তমানে অতিরিক্ত ভিড় থাকায় মন্দির সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকছে। পরবর্তী সময়ে মন্দির কখন খোলা হবে এবং কখন বন্ধ থাকবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো এইমাত্র রামলালা দর্শন করে বেরিয়ে আসলাম। রামলালা দর্শন হলো খুব সুন্দরভাবে, দারুণ লাগলো। আধ ঘন্টার মধ্যে দেখে আবার চলে এসেছি। জুতো রাখার কাউন্টার রয়েছে, মোবাইল রাখার কাউন্টার, ব্যাগ রাখার কাউন্টার, সব কিছু রয়েছে। আর সবগুলো কিন্তু একদম বিনামূল্যে। যাই হোক, খুব সুন্দরভাবে দেখলাম, দেখে এইমাত্র বেরিয়ে আসলাম। রাম মন্দির দেখে আমরা চললাম হনুমানগড়ির রাস্তায়। হনুমানগড়ির রাস্তায় ঢুকে গেলাম, আর দুই দিকে পুরো ডালার দোকান, বিভিন্ন রকম পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এই দুই দিকে দোকানগুলো থেকে। প্রসাদ, ফুল সব কিছু রয়েছে। পৌঁছে গেলাম হনুমানগড়িতে। 1855 সালে নির্মাণ হওয়া এই হনুমানগড়ি মন্দির, ঠিক তার সামনে এখন চলে আসলাম। তো চলুন ভেতরে গিয়ে হনুমানগড়ি মন্দিরটা একটু দর্শন করব। এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো অযোধ্যাকে। প্রতিটা দোকানের রং এবং প্রতিটা দোকানের মডেল ঠিক একই রকমের। দারুণ করে সাজানো হয়েছে পুরো অযোধ্যা। এই চলে আসলাম হনুমানগড়ি মন্দির। হনুমানগড়ির সামনে প্রচুর দোকান রয়েছে, প্রসাদের দোকান। যদি ব্যাগ সঙ্গে আনেন, যে দোকান থেকে আপনি প্রসাদ নেবেন সেখানে আপনি ব্যাগ রেখে দিতে পারবেন। তো আমিও 50 টাকা দিয়ে প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে ব্যাগ এখানে রেখে দিলাম। এবারে যাব হনুমানগড়ি মন্দিরের ভেতরে। রয়েছে 76টা সিঁড়ি। 76টা সিঁড়ি বয়ে উঠতে হবে হনুমান মন্দিরে। ভিড় আছে বেশ কিছুটা হনুমানগড়ি মন্দিরের লাইনে। পৌঁছে গেলাম একদম হনুমানগড়ি মন্দিরের ভেতরে। হনুমানগড়ি মন্দিরটি একটি দুর্গের মতো আকৃতির, যার চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মূল মন্দিরে পৌঁছানোর জন্য 76টা সিঁড়ি রয়েছে। রৌপ্য খোদাই করা গর্ভগৃহে হনুমানজি বাল্যরূপে মাতা অঞ্জলির কোলে অবস্থান করছেন। হনুমান চালিসা শ্লোকগুলি মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে। কথিত আছে রামের রক্ষক হনুমান এই দুর্গ থেকেই রামকে রক্ষা করার জন্য প্রহরীর কাজ করতেন। হনুমানগড়ি দেখে এবার যাচ্ছি দশরথ ভবন আর কনক মহল দেখার জন্য। এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, সামনে পেয়ে যাব দশরথ ভবন আর কনক মহল। এখন চলে আসলাম দশরথ ভবনের সামনে। তো চলুন ভেতরে গিয়ে দেখে আসি দশরথ মহল। তো এখন চলে আসলাম দশরথ মহলের একদম ভেতরে। আর এখানে কিন্তু রাজা দশরথ তার রাজ্যসভা চালাতেন। হনুমানগড়ির পাশেই রয়েছে দশরথ মহল। রাজা দশরথ এই ভবনেই থাকতেন বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন। ভগবান শ্রী রামচন্দ্র এই বাড়িতেই বড় হয়ে উঠেছেন এবং এখান থেকেই বনবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শ্রী রামচন্দ্রের বনবাস যাওয়া এবং বনবাস থেকে ফিরে আসা সেই সমস্ত মূর্তি এখানে প্রতিষ্ঠা করা রয়েছে। এই পৌঁছে গেলাম কনক ভবন। দশরথ মহল দেখে আমি চলে আসলাম কনক মহল দেখতে। ধার্মিক মতানুসারে রানী কৈকেয়ী মাতা সীতাকে এই কনক ভবন উপহার দিয়েছিলেন।
বিভিন্ন সময়ে এই মন্দির ধ্বংস এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল 1891 সালে। দর্শন করলাম, 12টার সময় মন্দির খুললো, দর্শন করে বেরিয়ে আসলাম। রাম মন্দির করিডর থেকে রামপথ ধরে 2 কিলোমিটার উত্তর দিকে গেলে পাওয়া যায় নয়াঘাট। সেখানেই লতা মঙ্গেশকর চক, রামকি পায়েরি, সরজু নদী অবস্থিত। সমস্ত মন্দির দেখা হয়ে গেলে বিকেলবেলা এই জায়গায় চলে আসুন। রাম মন্দির থেকে এই রাস্তাটায় চলে যাচ্ছে, এটাই হচ্ছে রামপথ। আর এই রাস্তা ধরে এখন সোজা যাচ্ছে নয়াঘাটের দিকে। এই হচ্ছে লতা মঙ্গেশকর চক, এখানে চলে এসেছি। এর পাশে রয়েছে সরজু নদী, রামকি পৌড়ি, এগুলো সবই দেখব, চেষ্টা করব বোটিং করার। এখানে নদীতে বোটিং করা হয়, দারুণ সুন্দরভাবে কিন্তু বিনাটা বানিয়েছে। এখন সময় হচ্ছে বিকেল 4:17, আর এখন চলে আসলাম রামকি পায়েরি যে ঘাট, সেই ঘাটে। কথায় আছে এখানে নাকি শ্রীরামচন্দ্রের অন্তিম কাজকর্ম সম্পূর্ণ হয়েছিল এই ঘাটেই। এই ঘাটে একবার স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। তো আমি এখন স্নান করতে পারছি না, এই ঘাটের জল একটু মাথায় দেব। জয় শ্রীরাম। অনেকে কিন্তু স্নান করছে এখন এই রামকি পৌড়ি ঘাটে। এখানে লেজার শো হয় রাত্রিবেলা, লেজার শোটাও দেখব। রাত্রিবেলা কিন্তু এখানে আসবো, লেজার শোটা অবশ্যই দেখব। আর এই যে সরজু নদীর জল এদিক দিয়ে আসছে, আর এইদিকে চলেছে রামকি পৌড়ি ঘাটের দিকে। আর এই হচ্ছে সরজু নদী। এই সরজু নদীর ওপরে এই ধরনের নৌকা আছে প্রচুর, এই নৌকাগুলো করে বোটিং করা হয়। कितना है? 100 रुपीज़। 100 रुपीज़। कितना टाइम घुमाते हैं? 12 से 15 मिनट। এই হচ্ছে বোটের ভেতর, দারুণ সুন্দরভাবে সাজানো বোটগুলো। এখানে প্রচুর বোট আছে, সরজু নদীতে বোটিং করানো হয়। এক একজনের খরচ পড়ে 100 টাকা করে। একটা নৌকাতে ম্যাক্সিমাম 10 জন নিয়ে যাওয়া হয়। তো মোটামুটি 5-6 জন হলেও এরা নৌকা ছেড়ে দেয়। 10 থেকে 12 মিনিট এই নদীতে ঘুরিয়ে আবার এখানে এসে নামিয়ে দেবে। এই ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতি হয়। তো বোটিং করব, বোটিং করে এসে এখানেই সন্ধ্যা আরতি দেখব, তারপরে রামকি পৌড়ি ঘাটে সেখানে লেজার শো দেখব। এই উঠে পড়লাম বোটে। এই একটা বোটে 10 জন যেতে পারে, আর রয়েছে প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা। তো এখন লাইফ জ্যাকেটটা পরে নেব, লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, কারণ এখানে বোটিং করার সময় অবশ্যই লাইফ জ্যাকেটটা পরা উচিত। তো আমাদের বোট ছেড়ে দিল। আমরা এখন লক্ষণঘাট পার করছি। দারুণ একটা অভিজ্ঞতা এই বোট জার্নি। তো আপনারা অযোধ্যা আসলে অবশ্যই ট্রাই করবেন এই বোট জার্নিটা। এবার আমরা ব্রিজের নিচ দিয়ে যাব। আমাদের বোট এখন যাচ্ছে রামঘাটের দিকে। রামঘাট হয়ে আবার আমরা ফিরে যাব যেখান থেকে বোটে উঠেছি সেইখানে। পরন্ত বিকেলে এই ধরনের বোটিং দারুণ দারুণ অসাধারণ। তো দুর্দান্ত একটা বোটিং হলো, বেশ ভালো লাগলো। আপনারাও কিন্তু অযোধ্যা আসলে অবশ্যই ট্রাই করবেন এই বোটিং, মাত্র 100 টাকা করে। এই সরজু নদীর পাড়ে সন্ধেবেলা কিন্তু এখানে সন্ধ্যা আরতি হবে, তার জন্য এখানে সব কিছু সরঞ্জাম মোটামুটি রেডি হয়ে গেছে। এখানেই হবে সন্ধ্যে আরতি। সন্ধ্যে 6টা থেকে শুরু হয় এই আরতি।
একটা সন্ধ্যা আরতি দেখলাম। 6টার সময় শুরু হলো সন্ধ্যা আরতি এখানে, আর 6টা 20-তে শেষ হলো, মানে 20 মিনিট সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি দেখে চলে আসলাম রাম কি প্যারিতে। দারুণ একটা লেজার শো হচ্ছে, আর এখানে কিন্তু রামায়ণের কিছু অংশ তুলে ধরা হচ্ছে। প্রচুর মানুষের ভিড় হয়েছে, কারণ এখন এখানে চলছে রামায়ণ শো। দারুণ একটা পরিবেশ, চারিদিকে আলো আর আলো, দারুণ লাগছে এই সময়টা। चंद्रहरि मंदिर के गेट पर अनवरत सवेरे তো আজকে সকালবেলা অযোধ্যা ধাম স্টেশন থেকে আজকের এই ভিডিওটা শুরু করেছিলাম। পুরো অযোধ্যা ঘুরলাম, রামলালা দর্শন করলাম, আরও অযোধ্যার কাছাকাছি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করেছি। অযোধ্যা কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন, তার পুরো ইনফরমেশন কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম।